দর্শক, এই মুহূর্তে আমরা বসে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আমার সাথে উপস্থিত আছেন দৈনিক মানব কণ্ঠের স্টাফ রিপোর্টার ফেরদাউস সাগর। আজকে আমরা আড্ডা দিব, কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। ভাইয়া কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি হয়তোবা জেনেছেন, কিছুক্ষণ আগে আমরা শুনতে পেরেছি যে আগামী 28 তারিখ বৈষম্য বিরোধী বা ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, সেটি তারা বহিঃপ্রকাশ করতে যাচ্ছে। তো এই দলের কাছে আপনার চাহিদা বা আপনি সাংবাদিক হিসাবে আপনি কি হিসাবে দেখতে চান এই দলকে? দেখুন, এই বিষয়ে কথা বলতে হলে আমাকে আগে ভাগ করে নিতে হবে। আমি সাধারণ জায়গা থেকে কথা বলবো নাকি সাংবাদিকতার জায়গা থেকে কথা বলবো। দুইটা কথাই আজ আমি একটু বলতে চাচ্ছি। সাংবাদিকতার জায়গা থেকে একটু বলি। দেখুন, যখন একটা দল আসবে তখন সেটিকে সব মানুষেরই উচিত সেটাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া। কেন উচিত? কারণ আমরা যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র চর্চার জন্য হলেও আমাদের নতুন দলকে স্বাগত জানানো উচিত। আর আমি যদি স্বাভাবিক একজন জনগণ থেকে বলি, সেক্ষেত্রে আমরা দেখে আসছি তিনটা দল নাম করা। একটা হচ্ছে আপনার বিএনপি, একটা জামায়াত, আর একটা হচ্ছে আপনার আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগের প্রশ্ন এখানে আর আসছে না, কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে অনেক ভাবনা চিন্তার বিষয়। প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, কিন্তু পরবর্তীতে আমরা আবার দেখছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন না রাজনৈতিক দলগুলো। এটা হচ্ছে রাজনৈতিক জায়গা থেকে আলোচনা। তবে সাধারণ মানুষ হিসেবে আমরা বলতে চাই যে নতুন যখন একটা দল আসছে গণঅভ্যুত্থানের পরে, সেটিতে আমি সাধারণ মানুষ হলে আমি ওটাকেও অ্যাপ্রিসিয়েশন করব। কারণ এটি সমাজের গণতন্ত্রের জায়গা থেকে হলেও আমাদের পরিবর্তন ঘটাবে মনে হয়। তবে কতটা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। কারণ আমরা এখন পর্যন্ত দেখছি যে যে দলগুলো আছে বড় দলের সাথে সাথে এই যে নাগরিক কমিটি থেকে যে দলটা আসছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অংশ থেকে আসছে, তো এখানে এখন পর্যন্ত আমরা দেখছি যে বেশ সমালোচনা হচ্ছে। 6 মাসের মধ্যে সমালোচনাটা দেখছি। তো সমালোচনাটাকে পার করে ওরা আসলে কতটা পজিটিভিটি নিয়ে আসতে পারবে সমাজের জন্য, সে প্রশ্নটা আমি প্রশ্ন রেখে যেতে চাই মানুষের কাছে। কারণ প্রশ্নটা থেকেও যাই, কারণ 6 মাসের মধ্যে নিজেদের মধ্যে একটা কোন্দল আমরা দেখছি। বিশেষ করে এই যে কদিন আগেই আমরা দেখলাম যে দলের পদ নিয়ে ঝামেলা শুরু হয়েছে, যে আসলে নতুন করে আবার 2টা পদ অন্তর্ভুক্ত করা হয়েছে নিজেদের মধ্যে সমস্যাটাকে মেটানোর জন্য। তো এইখানে একটা সমস্যা, নিজেদের সমস্যাগুলো মিটিয়ে যদি সামনে এসে ভালো কিছু দিতে পারে সেক্ষেত্রে মনে হয় ভালো। তবে যদি কিছু ভালো না দিতে পারে, তাহলে আমরা দেখেছি 1990 সালে গণঅভ্যুত্থানের পরও যখন নতুন দল আসার চেষ্টা করেছে সেটিও আবার হারিয়ে গেছে। নাগরিক কমিটি তাদের প্রেস ব্রিফিং করেছে, তখন তাদের যে জনমত জরিপ করা হয়েছে সেইটা থেকে তারা বলেছে জনমত জরিপে সাধারণ জনগণ চেয়েছিল যে অন্যান্য দল যে দুর্নীতিটা করে আসতেছে এই দুর্নীতিটা থেকে যেন তারা দূরে থাকে। বা আমরা যেটা দেখেছি এর আগে সকল দলই দেখেছি কিছু না কিছু দুর্নীতির সাথে যুক্ত ছিল। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কি আসলে এই দল দুর্নীতি থেকে দূরে থাকতে পারবে, বা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কি দুর্নীতি মুক্ত করা সম্ভব কিনা? আপনি যে কথাটা বললেন, আমি এই বিষয়টা কিছুক্ষণ আগে জেনেছি যে 2 লাখের উপরে তারা একটা জনমত জরিপ নিয়েছে, তারপরে একটা সিদ্ধান্ত এসেছে। এখনো তারা নিজেদের দলের নাম ঘোষণা করেনি, ওইখান থেকে ঘোষণা করবে 28 তারিখে, এটাও আমি জানলাম। তবে আপনার প্রশ্ন থেকে আমি আসি যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা দুর্নীতিমুক্ত একটা দল হবে, এটাই তো বলছেন। জি জি। আবার আমাকে একটু পেছনে ফেরত যেতে হবে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে আপনারা কিন্তু আজ এখানে, সেটি 73 বছর পার হয়ে গেছে। 73 বছর পূর্ণতা পেরিয়ে আমরা 74-এ পড়েছি, আমরা সেখানে বসে আছি। আবার আপনি দেখেন 1971 সাল আপনাদের এসেছিল, আবার আমাদের এসেছিল 90, তারপরে আবার 24। এই যে 71, 24, 90 কেন আসলো? কারণ আসার পেছনে আমরা দেখেছি স্বৈরতান্ত্রিকতা, আমরা দেখেছি দুর্নীতি, আমরা দেখেছি অপসংস্কৃতি, আমরা দেখেছি আইন বহির্ভূত হত্যা, এগুলোতে দেখেছি। যার পরিপ্রেক্ষিতে মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে গেল, ঠিক তখন আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ওরা আসলে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নাগরিক কমিটি থেকে যারা নতুন রাজনৈতিক দল আসার চেষ্টা করছে বা 28 তারিখে যেটা ঘোষণা হবে, সেটা আসলে কতটা দুর্নীতি মুক্ত হবে সেই প্রশ্ন উত্তর এখন আমরা কেউই দিতে পারবো না। ওটা ডিপেন্ড করবে তাদের রাজনৈতিক চর্চা কেমন হবে। সেটা বেশি দিন লাগবে না, আমরা 1 বছর ঘুরতে ঘুরতে বা 6 মাস পরে আমরা কিন্তু বলে দিতে পারবো আসলে কতটা ওরা স্বচ্ছতার সাথে কাজ করতে পারবে। তবে তার জন্য কিছুটা হলেও অপেক্ষা করতে হবে। তবে পেছনের দিকে যদি আমরা তাকাই, যে বড় দলগুলো রয়েছে সে বড় দলগুলোতে কিছু না কিছু টুকটাক করে কিন্তু আমরা দুর্নীতির কথা আসছে বা দেখে থাকি, বা গণমাধ্যমে যেগুলো আসছে সেগুলো আমরা দেখছি। বা 5 আগস্টের পর থেকে কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু দুর্নীতিগুলো সামনে আসছে, বা চাঁদাবাজি বলি বা অন্য যেভাবেই বলি না কেন আমরা কিন্তু এটা দেখছি। চাঁদাবাজিদের শুধুমাত্র কোনো দল থেকে করছে এমনটা না,
আমরা কিন্তু সাথে সাথে দেখছি সাধারণ মানুষও কিন্তু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজিটা করছে, কিন্তু দেখা যাচ্ছে ওইটাও কিন্তু রাজনৈতিক ব্যানার ইউজ করছে বিধায় সবাই ভাবছে ওই রাজনৈতিক ব্যানার থেকে হয়তো চাঁদাবাজিটা করছে। এটাও কিন্তু আপনাকে মানতে হবে। অবশ্যই। সো আমি সর্বশেষ এটাই বলতে পারি যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি থেকে যে রাজনৈতিক নতুন দল আসবে, তাদের দুর্নীতি মুক্ত কতটা থাকবে বা রাজনৈতিক চর্চা কতটা গণতান্ত্রিক ভাবে করতে পারবে, সেটিও একটু অপেক্ষা করতে হবে। তবে আপনার কথার সাথে একটু অ্যাড করে দিই, তবে রাজনৈতিক যে দলটা আসছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা কি, নির্বাচনের মাধ্যমে একটা কাউন্সিল আসবে, নির্বাচনের মাধ্যমে একটা দল গঠন হবে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিষয়টা আসছে, এখানে কিন্তু কিছুটা প্রশ্নবিদ্ধ হতে পারে। আমি যেটা দেখেছি যে তারা আসলে নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে তারা একটি দল ঘোষণা করার চেষ্টা করছে নিজেদের মতামতে, কিন্তু তারা কিন্তু বড়ভাবে কোনো গণতান্ত্রিক দলের কথা বলা বা সবার কাছে ভোট নেওয়া বা মত প্রকাশের পরে যেটা আসার কথা সেটি হয়তো বা কিছুটা প্রশ্নবিদ্ধতা থেকে যায়, আমি যেটা দেখছি আর কি। রাজনৈতিক দল যেহেতু একটা নতুন আসতেছে, সামনে নির্বাচন, তো আপনার জায়গা থেকে বা আপনি যে জনগণের সাথে কথা বলেন, তো সেই জায়গা থেকে কিভাবে দেখতেছেন বা আগামীর বাংলাদেশ আপনি কি অবস্থায় দেখতে চান, বা এই দল আগামীর বাংলাদেশকে কোথাও নিয়ে যাইতে পারবে? দেখুন, আগামীর বাংলাদেশ কিভাবে আমি দেখতে চাই, এই প্রশ্ন জানার আগে আসলে সাধারণ মানুষ বাংলাদেশ কিভাবে দেখতে চাই, আমি যেহেতু একটা প্রফেশন বিলং করি, তাহলে আমি হয়তো নিজের মতো করে বলছি, কিন্তু আপনি মাঠে গিয়ে দেখেন সাধারণ মানুষ কিভাবে দেখতে চাচ্ছে। যদি সাধারণ মানুষ যেভাবে দেখতে চাচ্ছে সেইভাবে আমিও দেখতে চাই, কারণ 90% মানুষ যেদিকে যায় আমিও সেদিকে চাই। কারণ আমি জানি যখন 90% মানুষ যেদিকে যাওয়ার ইচ্ছাটা পোষণ করবে, তখন ওটা অবশ্যই একটা ভালো দিক হবে। আর যখন 10% মানুষ যেদিকে যাওয়ার ইচ্ছা পোষণ করছে, ওই দিকটা ভুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমি অবশ্যই এমন একটা বাংলাদেশে দেখব যে বাংলাদেশের প্রতিটা মানুষ সুন্দরভাবে, স্বাধীনভাবে, বাক স্বাধীনতার সাথে, এবং রাস্তায় চলার সময় ভাববে না পেছন থেকে কেউ ছুরিকাঘাত করবে কিনা, রাস্তায় হাঁটবার সময় কেউ ভাববে না যে আমাকে কেউ এসে চাঁদা চাবে কিনা। এমন একটা বাংলাদেশ আমি সাধারণ মানুষ হিসেবে যেমনটা চাই, সাংবাদিক হিসেবে চাই। কারণ আমাকেও বাক স্বাধীনতা দিতে হবে, আপনাকেও একটা বাক স্বাধীনতা দিতে হবে। কারণ আপনি যখন বলতে পারবেন, আপনি যখন লিখতে পারবেন, তখন পুরো বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে। আমরাই তো আসলে মানুষের কথা লিখি, তো আমরা যখন লিখতে পারবো মানুষের কথা, তখন প্রতিটা মানুষই ভালো থাকবে। তেমন একটা দেশ চাই যেখানে সবাই সবার মতো করে বাক স্বাধীনতা প্রকাশ ঘটাতে পারবে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম সাংবাদিক ফেরদাউস সাগরের সাথে সমসাময়িক বিষয় নিয়ে। কেমন হবে আগামীর নির্বাচন, কেমন হবে আগামীর বাংলাদেশ, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সাজ্জাদুল ইসলাম।